ইরান কেন ইসরায়েলের ওপর ক্লাস্টার বোমা ব্যবহার করলো? এর মূল কারণ হলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করা। ইসরায়েলের অ্যারো মিসাইল সিস্টেম একটি একক বড় ওয়ারহেডকে লক্ষ্যবস্তু বানাতে অত্যন্ত দক্ষ। ইরান এটি জানতো, তাই তারা কৌশল পরিবর্তন করে ক্লাস্টার অস্ত্র নিক্ষেপ করেন। হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের অতলের আরও একটি নতুন এপিসোডে। যখন এই অস্ত্রটি আকাশে আলাদা হয় তখন এটি অনেকগুলো ছোট ছোট বমলেট ছড়িয়ে দেয়। এটি উচ্চতার অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমকে পুরোপুরি বিভ্রান্ত করে দেয়, কারণ একসাথে এতগুলো ছোট লক্ষ্যবস্তু ধ্বংস করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এই অস্ত্রগুলো অবিস্ফোরিত অবস্থায় থেকে যাওয়ার কারণে মানবিক ঝুঁকির কথা মাথায় রেখে 100টিরও বেশি দেশ এগুলো নিষিদ্ধ করেছে। তবে মজার ব্যাপার হলো যুক্তরাষ্ট্র কখনোই এগুলো নিষিদ্ধ করেনি। আমেরিকান ভার্সনগুলো সরাসরি 155 মিলিমিটার হাউইটজার থেকে নিক্ষেপ করা যায়। বামলেটগুলো যখন নিচে পড়ে তখন এর আঘাতের চাপে পিনটি সাথে সাথে বিস্ফোরিত হয়ে যায় এবং একটি শেপ চার্জ সক্রিয় করে। এটি মজবুত ভবন এবং বাংকার ভেদ করতে সক্ষম। চলুন এর ভেতরে থাকা পেলোডটি দেখি। সাধারণত ব্যালিস্টিক মিসাইল বলতে আমরা একটি বিশাল বিস্ফোরণ বুঝি, যেখানে একটি 500 কেজির ওয়ারহেড কোনো শক্ত লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে ডিজাইন করা হয়। কিন্তু এখানে আমরা ভিন্ন কিছুর মোকাবেলা করছি। একটি ক্লাস্টার মিউশন ডিসপেন্সার। ইরানের একটি ক্লাস্টার ওয়ারহেডের ভেতরে 20 থেকে 80টি পর্যন্ত স্বতন্ত্র বমলেট থাকতে পারে। প্রতিটি বমলেটে প্রায় 2.5 কেজি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক থাকে। এগুলো নির্দিষ্ট মিশনের জন্য নয়, বরং একটি বড় এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য তৈরি। একবার মুক্ত হওয়ার পর এটি 10 কিলোমিটার ব্যাসার্ধের একটি বিশাল এলাকা ঢেকে ফেলতে পারে। এখন প্রশ্ন হলো, এই লক্ষ্যবস্তুতে পৌঁছায় কিভাবে? এর উড্ডয়ন পথটি অত্যন্ত নিখুঁতভাবে হিসাব করা হয়, যাতে মাঝপথে এটি আটকানো না যায়। প্রথম ধাপ হলো লঞ্চ এবং বুস্ট ফেজ। ইরানের ভূগর্ভস্থ সাইলো বা মোবাইল লঞ্চার থেকে শক্তিশালী রকেট মোটরের সাহায্যে এটিকে বায়ুমণ্ডলের উপরের স্তরে পাঠানো হয়। এরপর আসে মিড ফোর্স ফেজ। এখানে মিসাইলটি বায়ুমণ্ডলের একদম উপরের স্তরে ভেসে চলে। ইসরায়েলের অ্যারো 3 এর মতো প্রতিরক্ষা ব্যবস্থাকে ঠিক এ সময়েই মিসাইলটি ধ্বংস করতে হয়, কারণ একবার যদি এটি নিচে নামতে শুরু করে এবং ওয়ারহেডটি আলাদা হয়ে যায় তবে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। আইডিএফ এর তথ্য মতে প্রায় 30,000 ফুট উচ্চতায় পৌঁছালে ওয়ারহেডটি সজোরে ফেটে যায়। এটি হলো ফ্রিফল এবং স্ক্যাটারিং ফেজ। ডজন ডজন সাবমিউনিশন আকাশে ছড়িয়ে পড়ে। এগুলোর নিজস্ব কোনো দিক নির্দেশনা থাকে না। এগুলো অভিকর্ষজ এবং বাতাসের উপর নির্ভর করে নিচে পড়তে থাকে। অত্যন্ত সংবেদনশীল ফিউজ দিয়ে তৈরি এই বমলেটগুলো কোনো ভবন বা গাড়িতে স্পর্শ করার সাথেই বিস্ফোরিত হয়। কিন্তু কৌশলগতভাবে কেন ক্লাস্টার বোম ব্যবহার করা হয়? এটি মূলত শত্রুর রাডার ব্যবস্থাকে দিশেহারা করে দেওয়ার জন্য। আয়রন ডোম বা ডেভিড স্লিং এর মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা একটি আস্ত রকেট ধ্বংস করতে পারদর্শী, কিন্তু যখন একটি ওয়ারহেড 23,000 ফুট উপরে ভেঙে ডজন ডজন ছোট বোমায় পরিণত হয় তখন সেগুলোকে আলাদাভাবে ট্র্যাক করা অসম্ভব হয়ে পড়ে। এটি প্রতিরক্ষা ব্যবস্থাকে একসাথে অনেকগুলো লক্ষ্যবস্তুর গতিপথ হিসাব করতে বাধ্য করে, যা কোনো একটি বোমার লক্ষ্যভেদ করার সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দেয়। কিন্তু একটি ক্লাস্টার মিউনিশন আসলে কিভাবে কাজ করে? ক্লাস্টার বোম হলো এমন এক ধরনের অস্ত্র যা একটি বড় এলাকা জুড়ে অনেকগুলো ছোট বিস্ফোরক বা সাবমিউনিশন ছড়িয়ে দেওয়ার জন্য তৈরি। এই বমলেটগুলো সাধারণত অনির্দেশিত হয় এবং বাতাসের প্রবাহ ও মূল কন্টেইনারের গতির উপর নির্ভর করে লক্ষ্যবস্তুতে ছড়িয়ে পড়ে। এই পর্যায়ে এটি একটি মারাত্মক মরণাস্ত্রে পরিণত হয় এবং ইনারশিয়া ওয়েট গ্রেনেডটি বিস্ফোরিত করতে সক্রিয় হয়। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইরান এই অল্প কয়েকটি দেশের মধ্যে অন্যতম যারা এই অস্ত্র ব্যবহার করে। এখন প্রশ্ন হলো, আমেরিকার ক্লাস্টার অস্ত্রগুলো কি ইরানের অস্ত্রের সমকক্ষ? আমেরিকান আর্টিলারি শেলে অতিরিক্ত থ্রাস্ট তৈরি করার জন্য প্রোপেল্যান্ট যোগ করা হয়, যার রেঞ্জ প্রায় 29.4 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এটি হলো এই আর্টিলারির মূল ভিত্তি। এটি প্রায় 80টি M42 এবং M46 গ্রেনেড বহন করতে পারে। এত ছোট একটি গোলার মধ্যে এতগুলো গ্রেনেড থাকা সত্যিই বিস্ময়কর। যদি আপনি একটি গ্রেনেডকে উল্টো করে দেখেন তবে দেখবেন এর তলাটি ফাঁপা। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শেপ চার্জ এর ভেতরে ফিট করা যায়। এই কারণেই একের পর এক গ্রেনেড স্টক করেও অনেক জায়গা বাঁচানো সম্ভব হয়। এর ঠিক উপরে থাকে পুশার প্লেট এবং এক্সপালশন সার্চ কাপ, যা গ্রেনেডগুলোকে বের করে দেওয়ার জন্য প্রয়োজন। একদম উপরের থাকে ফিউজ, যা বিভিন্ন ধরনের বিস্ফোরণের জন্য শেলটিকে প্রস্তুত করে।
পুরো শেলটির ওজন প্রায় 46.5 কেজি, যা এর আকারের তুলনায় অনেক ভারী। যদি কোনো বিভ্রান্তি থাকে তবে একজন সাধারণ মানুষের উচ্চতার সাথে তুলনা করলে এর আকারটি আপনি সহজেই বুঝতে পারবেন। এই বিপুল পরিমাণ শক্তি প্রয়োগের জন্য একটি প্ল্যাটফর্ম প্রয়োজন। এই প্যাডোলিং গানটি 155 মিলিমিটার হাউইটজারের সাথে একটি সেমি অটোমেটিক লোডিং সিস্টেম দিয়ে সজ্জিত। কিন্তু এই ক্লাস্টার বোমটি আসলে ফায়ার করা হয় কিভাবে? স্টেপ 1, ফিউজ যাচাই করার পর শেলটিকে একটি রিসিভিং ট্রেতে লোড করা হয়। স্টেপ 2, একজন সৈন্য ম্যানুয়ালি শেলটিকে একটি বিশেষ বাঁকানো দণ্ড দিয়ে ভেতরের দিকে ঠেলে দেন। স্টেপ 3, রাউন্ডটি লোড হওয়ার ঠিক পরেই একটি ছোট প্রোপেল্যান্ট চার্জ ঢোকানো হয়। স্টেপ 4, এরপর ট্রেটি উপরে উঠে আসে যাতে ব্রিজ রিং বন্ধ হওয়ার জায়গা পায়। স্টেপ 5, সব কিছু ঠিক থাকলে সৈন্য দড়ি টেনে ধরেন, যা প্রোপেল্যান্ট চার্জকে বিস্ফোরিত করে এবং শেলটিকে নিক্ষেপ করে। এটি সাধারণ গোলার ক্ষেত্রে 24 কিলোমিটার এবং রকেট অ্যাসিস্টেড গোলার ক্ষেত্রে 30 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। কিন্তু এই ক্লাস্টার মিশনের ভেতরে কি আছে এবং এটি কীভাবে কাজ করে? ফিউজ অ্যাসেম্বলটি এক্সপ্লোসিভ চার্জকে সক্রিয় করে, যা পুষার প্লেটকে ধাক্কা দেয় এবং বাইরের আবরণ ফেটে দিয়ে M42 গ্রেনেডগুলো বের করে দেয়। গ্রেনেডগুলো বের হওয়ার সাথে সাথেই একটি নাইলন রিবন স্টেবিলাইজার খুলে যায়। এই রিবনটি গ্রেনেডটিকে বাতাসের মধ্যে সোজা করে ধরে রাখে এবং পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করে। ঘূর্ণন বলের কারণে গ্রেনেডের ভেতরের থ্রেডেড ফায়ারিং পিনটি আলগা হতে শুরু করে, যা গ্রেনেডটিকে সেমি আর্মড অবস্থায় নিয়ে যায়। ফায়ারিং পিনটি সরে যাওয়ার পর স্লাইড অ্যাসেম্বলটি নাড়াচাড়া করার সুযোগ পায়। স্লাইড স্প্রিং এবং সেন্ট্রিফিউগাল ফোর্সের সমন্বয়ে এটি পূর্ণাঙ্গ আর্ম পজিশনে চলে আসে। এরপর আসে চূড়ান্ত পর্যায়, আঘাত এবং বিস্ফোরণ। যখন গ্রেনেডটি লক্ষ্যবস্তুতে আঘাত করে তখন একটি বিশেষ ইনার্শিয়া ওয়েট সক্রিয় হয়। এই ওজনটি ফায়ারিং পিনকে সরাসরি M55 ডেটোনেটরে ঢুকিয়ে দেয়, যা মূলত বিস্ফোরণ প্রক্রিয়া শুরু করে। ফায়ারিং ট্রেন জ্বলে ওঠার সাথে সাথেই একটি শেপ চার্জ জেট নিচের দিকে ধাবিত হয় এবং গ্রেনেডটির মূল শরীর অসংখ্য ছোট ছোট টুকরায় পরিণত হয়। এই জেটটি অত্যন্ত শক্তিশালী, যা প্রায় 2.75 ইঞ্চি শক্ত আর্মার প্লেট ফুটো করতে সক্ষম। এটি ট্যাঙ্ক এবং হালকা আর্মার্ড যানবাহন ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। নেডের বডি ফেটে গিয়ে যে অসংখ্য টুকরো তৈরি হয় সেগুলো একটি মারাত্মক অ্যান্টি-পার্সোনাল প্রভাব ফেলে। এই ছোট টুকরোগুলো প্রাণঘাতী প্রজেক্টাইল হিসাবে কাজ করে এবং নির্দিষ্ট ব্যাসার্ধের মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। প্রথমেই আমরা যুদ্ধক্ষেত্রে M42 ক্লাস্টার বোমার সম্ভাব্য সুবিধাগুলো নিয়ে আলোচনা করি। এই ক্লাস্টার বোমা বা যেগুলোকে ডুয়াল পারপাস ইমপ্রুভ কনভেনশনাল মিশনারি বলা হয়, সেগুলো কৌশলগতভাবে একটি বড় এলাকা জুড়ে ছোট ছোট সাব গ্রেনেডের ছড়িয়ে দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। কিন্তু আমরা M42 ক্লাস্টার বোমার মারাত্মক নেতিবাচক দিকগুলো এড়িয়ে যেতে পারি না। চলুন এর প্রধান উদ্বেগগুলো দেখে নেওয়া যাক। প্রথমটি হলো এর অনির্বিচার প্রকৃতি। সমালোচকরা যুক্তি দেন যে M42 ক্লাস্টার বোমার সূক্ষ্মতার অভাব রয়েছে। এটি জনবহুল এলাকাসহ বিশাল অঞ্চল জুড়ে সাবমিউনিশন ছড়িয়ে দেয়। এই অনির্বিচার প্রকৃতি বেসামরিক নাগরিকত্ব, বিশেষ করে শিশুদের জন্য এক বিশাল ঝুঁকি তৈরি করে। সেই সব অবিস্ফোরিত সাবমিউনিশন বছরের পর বছর ধরে বিপজ্জনক হয়ে থাকতে পারে, যা যুদ্ধ শেষ হওয়ার অনেক পরেও বেসামরিক হতাহতের কারণ হয় এবং পুনর্গঠন কাজে বাধা দেয়। অবশেষে রয়েছে অনিচ্ছাকৃত পরিণতির সম্ভাবনা। এই বোমার বিশাল প্রভাবের এলাকা বন্ধুপ্রতিম বাহিনী বা মিত্রবাহিনীর ক্ষতি করতে পারে, গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করতে পারে অথবা সাধারণ মানুষকে বাস্তুচ্যুত করতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আপনি যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তো চাইলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।